নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপি সর্বভারতীয় সভাপতি এখনো পর্যন্ত জেপি নাড্ডা এবং একজনকে ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয়েছে, যিনি পরবর্তীকালে সভাপতি হবেন, নবীন নীতিন। এরা সবাই জানেন যে এরাই হচ্ছে পার্টির প্রধান। মানে এখন নাড্ডা রয়েছেন, তারপরে হয়তো নবীন নীতিন যিনি হবেন। তো আসল প্রেসিডেন্ট কিন্তু বিজেপির পার্টি প্রেসিডেন্ট কিন্তু অমিত শাহ, সেটা বিজেপি সবাই জানেন। কারণ হচ্ছে সারা ভারতে যত রাজ্য আছে তাদের যে সংগঠন কি অবস্থায় চলছে না চলছে, পার্টির প্রেসিডেন্টের রোলটা অমিত শাহই হচ্ছে দেখেন বা কার্যকরী করেন। পশ্চিমবাংলাতে 21 সালে হারার পর থেকে বা 24-এ লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ হওয়ার পর থেকে অমিত শাহই দায়িত্ব নিয়ে নিয়েছেন যে পশ্চিমবাংলার সংগঠন কিভাবে চলবে না চলবে তিনিই দেখভাল করবেন। সে রাজ্যে যেই সভাপতি থাকুক আর দিল্লিতে যেই সর্বভারতীয় সভাপতি থাকুক, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। তো তিনি সমস্ত কিছু রিপোর্ট টিপোর্ট যাই রাজ্য থেকে দিল্লিতে যাচ্ছিল সেগুলো সমস্ত দেখাশোনা করছিলেন, নেতাদের সঙ্গে কথা টথা বলছিলেন। তো অমিত শাহ এটা অনেক বছর ধরে, তিনি যখন সভাপতি ছিলেন দলে তখন থেকে অমিত শাহ এটা অভ্যাস হচ্ছে। অমিত শাহ রাজ্য কমিটি, সেই সমস্ত প্রদেশ কমিটি যেসব রাজ্যে তারা কি রিপোর্ট দিল না দিল তার উপর তিনি বিশ্বাস করেন না। তার হচ্ছে একেবারে বিশ্বস্ত গুজরাটের সমস্ত লোকজন আছে, এজেন্সি আছে, তাদেরকে দিয়ে হচ্ছে সার্ভে করায় যে ওই রাজ্যটাতে দলের অবস্থাটা কি। তারা সার্ভে করে যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা নিয়ে অমিত শাহ বসেন রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করার সময়, এবং রাজ্যের নেতারা যতই যা কিছু বলার চেষ্টা করুন, অমিত শাহ হচ্ছে আসল কি অবস্থায় দাঁড়িয়ে আছে দল সেটা তিনি বিশ্লেষণ করেন। কারণ তার সেই গোপন যেটা সার্ভে রিপোর্ট, যেটা পার্টির লোকরাও জানতে পারেন না, একেবারেই অন্য সমস্ত লোকরা এসে করে, ভোটের অনেক আগে থেকেই সেটা করা হয়। তো বাংলার ক্ষেত্রে একই হয়েছে। বাংলাতে বিজেপি নেতারা বলেছিলেন যে যখন এই গত বছর হচ্ছে এই প্রসেসটা হয় যে মেম্বারশিপের পরে বুথ কমিটি, এসব বিভিন্ন কমিটি, তখন বলা হয়েছিল যে এ রাজ্যে যে আছে 60 থেকে 80% হচ্ছে বুথ কমিটি তৈরি হয়ে গিয়েছে। তো অমিত শাহকে যারা সার্ভে করেন তারা বলেছিলেন যে তারা সমস্ত র্যান্ডাম চেক করেছিলেন বিভিন্নভাবে, করে বলেছেন যে আসলে হচ্ছে 40% বেশি হচ্ছে বুথ কমিটি নেই, 60% জায়গা, বেশিরভাগ রিপোর্টই হচ্ছে জল। তো সেই সমস্ত রিপোর্ট অমিত শাহর কাছে পৌঁছেছে, অমিত শাহ বুঝে নিয়েছেন যে অবস্থাটা কি জায়গায় দাঁড়িয়েছে। তো এবারও যেটা হয়েছে, এসআইআর যখন চালু হয় তখন হচ্ছে বিজেপির তরফে বলা হয়েছিল এত হাজার বিএলএ দেওয়া হয়েছে, এত হাজার তত হাজার দেওয়া হয়েছে। আলটিমেটলি আমাদের এখানে যে 81,000 বুথ এখন, যেটা দেখুন এসআইআর হচ্ছে বা 26-এর ভোটে হয়তো সেই বুথ সংখ্যাটা বেড়ে 94,000 হবে, কারণ অনেক বুথ ভেঙে যাবে বড় বুথগুলো। তো তাতে যে অমিত শাহ যে সার্ভে রিপোর্ট, তাতে হচ্ছে যে বিজেপির বিএলএ হচ্ছে 35% মতো জায়গায় দেওয়া হয়েছে। তাও অনেক জায়গা সবাই সক্রিয় নয়, অনেকেই কাজটা শুরু করে তারপরে সরে পড়েছেন। তো সমস্ত রিপোর্ট অমিত শাহর কাছে আছে। তো এখানে বিজেপি নেতারা সম্ভাবনার যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিলেন যে এই মোমেন্টে বা গত 6 মাস আগে বা 3 মাস আগে এই আজকের দিনে ভোট হলে কতটা সিট পেতে পারে, এই সমস্ত রিপোর্ট টিপোর্ট দিল্লিতে তারা পাঠিয়েছেন যে এত 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 এত। কিন্তু অমিত শাহ দুটো সার্ভে কমপ্লিট হয়ে গেছে, এবং প্রথম সার্ভেতে আমাদের বঙ্গ বিজেপির নেতারা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখানে তৃণমূল হচ্ছে 294টা আসনের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘু ভোটার আছে বেশি, যে সমস্ত বিধানসভা আছে সেখানে 100-র মতো হচ্ছে তৃণমূলের সিকিউর সিট। বাকি 194টা আসন যেখানে হিন্দু ভোট হচ্ছে মেজরিটি, সেখানে লড়ালড়ি করে আমরা 160টার মতো সিট টিট পেতে পারি, যেরকম একটা বলা হয়েছিল। তো যাই হোক, সেটা অমিত শাহ বিশ্বাস করেননি। কারণ প্রথম সার্ভে যেটা এসছিল তাতে হচ্ছে যে কি বলে, অমিত শাহকে যে রিপোর্ট, তাতে হচ্ছে 85টার বেশি হচ্ছে বিধানসভা জেতার মতো অবস্থায় নেই বিজেপি সাংগঠনিক অবস্থা, বা যাই হোক না কেন, বা প্রিভিয়াস হিস্ট্রি দেখে। তারপরে যেটা বঙ্গ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, এবারও যেটা হচ্ছে বিজেপির সঙ্গে যে উনি বৈঠক করেছেন বছরের শেষে এসে 3 দিন ছিলেন, তো তাতে নেতারা বোঝানোর চেষ্টা করেছেন যে এই রাজ্যে যে তারা 19, 21 এবং 24 এই 3টে ভোটে সার্ভে করে দেখেছেন যে 3বার জিতেছে এমন বিধানসভা কেন্দ্র হচ্ছে প্রায় হচ্ছে 55টি, এবং 38টার মতো আসন আছে বিধানসভা, যেটা 3বারের মধ্যে 2বার জিতেছেন, এবং হচ্ছে 1বার মাত্র জিতেছেন 3টে ভোটের মধ্যে, সেটা প্রায় 50-এর কাছাকাছি। তাই ধরলে টরলে 140-42 এরকম 43টার মতো গিয়ে দাঁড়াচ্ছে যে এই আসনগুলো আমরা জিততে পারি, এরকম একটা দিয়েছেন। কিন্তু
অমিত শাহ রিপোর্ট কিন্তু তাই বলছে না, কারণ তাদের হিসাব হচ্ছে ওই 80-85 এর মধ্যে আটকে থাকবে। তারপরে যেটা হয়েছে যে কি বলে, যদি এরপরে হিন্দুত্বের স্লোগানে চলে যাওয়া যায়, মানে চরম হিন্দুত্বের কথা বলা যায়, তাহলে সেটা গিয়ে দাঁড়াতে পারে 105 থেকে ম্যাক্সিমাম 110, তার উপর যাবে না, কারণ 80 থেকে 85টা হচ্ছে ঠিকঠাক, মানে 85টা। এবং তারপরে যদি চড়া হিন্দুত্বের কথা বলা হয়, তাহলে হচ্ছে ওটা গিয়ে 105-10 গিয়ে দাঁড়াতে পারে। তা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নাকি অমিত শাহকে বলেছেন যে আরো একবার যদি তার টিম যেটা তিনি করেন তার একবারে ক্লোজ লোকদের দিয়ে, সেটা দিয়ে যাতে একটা সার্ভে করা যায়। কারণ শুভেন্দুদের রিপোর্টের সঙ্গে ওই 160টা আসন জিতে যাবো, 195-94টা হিন্দু বেস্ট বিধানসভার মধ্যে, বা খুব খারাপ হলেও হচ্ছে 3বারের মধ্যে 3বার 2বার 1বার জিতেছে, এই আসনগুলো জিতে যাবো 142-43টা, এই অঙ্কর সঙ্গে অমিত শাহ রিপোর্ট হচ্ছে ম্যাচ করছে না। অমিত শাহ বুঝতে পারছেন যে ওর বেশি যাবে না, 80 থেকে 85, মানে ম্যাক্সিমাম 85। তারপরে যদি চড়া হিন্দুত্বের কথা বলা হয় তাহলে হচ্ছে সেটা গিয়ে 105-10 গিয়ে দাঁড়াতে পারে। তো এরকম একটা জায়গায় যাওয়ার পর এখন যে শুভেন্দু অধিকারীরা অমিত শাহকে বলেছেন যদি আবার জানুয়ারি মাসটাতে বা ভোট ডিক্লেয়ার পর্যন্ত যদি একটা কিছু করা যায় এবং কোন কোন সিট বার করে আনা যায় সেই সব জায়গাতে জোর দেওয়া যায়। তো যেটাতে বোঝা যাচ্ছে যে কিছুদিন যাবত দেখবেন হচ্ছে এসআইআর এ মানুষের যতই হচ্ছে কষ্ট হোক, দেখুন প্রচুর হিন্দু ভোট, এখন এসআইআর যখন শুরু হয় তখন শুভেন্দু অধিকারী বারে বারে বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। তো এসআইআর এখন দেখা যাচ্ছে প্রচুর হিন্দু লোক হচ্ছে শুনানিতে ডাক পেয়েছেন, মতুয়ারা পেয়েছেন, রাজবংশীরা পেয়েছেন। তো এরকম অবস্থাতে শুভেন্দু অধিকারী এখনো কিন্তু এসআইআর কে সমর্থন করে যাচ্ছেন, এবং সমর্থন করার জন্য একটাই যুক্তি দিচ্ছেন যে ওই 42-43 লাখ হচ্ছে তৃণমূলের সঙ্গে আমাদের ভোটের ফারাক, 58 লাখ নাম কাটা পড়ে গেছে, মানে তৃণমূল হেরে গেছে, এরকম একটা কথা। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, আসলে মুসলিমদের নামটা রাখতে চায়, কিন্তু তারা বুঝতে পারছেন যে হিন্দুরা হচ্ছে লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা কিন্তু একটা অংশ খেপে যাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও তারা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে চরম হিন্দুত্বের লাইন নিলে একটু প্রশাসনিক ব্যাপার টাপার আমরা কি করতে পারবো না পারবো সেগুলো থেকে দূরে সরিয়ে দিয়ে হিন্দু মুসলিম বিভাজন করে চড়া হিন্দুত্বের লাইন নিলে কিছুটা ফল ভালো হতে পারে, তাই এসআইআর কে লাগাতার হচ্ছে সমর্থন করে যাচ্ছেন। এবং আমি যে গতকালই দিলীপ ঘোষের একটা মিটিং শুনলাম, তিনি একই অঙ্ক দিচ্ছেন, 58 লাখ বাদ চলে গেছে, তৃণমূলের সব ভূতরা হচ্ছে সব চলে গেছে, আপনারা ভোট দেন যেটা সেটাই আমরা পাই, কিন্তু আপনারা জিততে পারেন না ভোট দিয়ে, বা বিজেপি জেতাতে পারেন না একটাই কারণে, তৃণমূলেই ভূতরা এসে ভোট দিয়ে চলে যায়। এসব নানান নানান গল্প টল্প করছেন, এবং শুভেন্দু অধিকারীর একই এসআর এর পক্ষে, এবং তৃণমূলে কি করে ভুতুরে ভোটার সব বাদ চলে গেছে, তাতে তৃণমূল আতঙ্কিত, এইটা বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশন বাংলাদেশি অনুপ্রবেশকারী কত, রোহিঙ্গা কত এই এসআইআর এ ঝাড়াই বাছাইয়ে ধরা পড়েছে সেসব সংখ্যা দিতে পারছে না, বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই। মতুয়াদেরও নিয়ে অবস্থা ততই বছর, তাদের হচ্ছে তার বিপদে ফেলে দিয়েছে এখন বিজেপি, তাদের অনেক কি বলে ভোটার নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। এখন এই হিন্দুত্বের লাইন তাদের নিতে হবে, এবং হিন্দুত্বের লাইন নিলে হচ্ছে আরো ওই 85 থেকে 15টা-20টা আসন বাড়তে পারে, যদি মানে সর্বোচ্চ ভালো রেজাল্ট হয়। এর বাইরে কোনো রাস্তা নেই, কারণ অমিত শাহ বুঝে গেছেন যে এই যা অবস্থা সংগঠনের এবং যা পরিস্থিতি, তাতে এর বেশি যাওয়া যাবে না, কারণ তার যে রিপোর্ট তারা যা করে খুব একটা খারাপ করে না, প্রতিবারই সেটা তিনি জানতে পারেন এবং সেটা মোটামুটি ম্যাচ করে। তো এখন বিপদে পড়ে যেটা হয়েছে যে অমিত শাহ বুঝেছেন যে আর কোনো রাস্তা কিছু নেই, এসআরটা মানে জলে চলে গেছে, এখন এসআরকেই সাপোর্ট করে হিন্দুদের মধ্যে এটা প্রমাণ করতে হবে বা প্রচার করে যেতে হবে লাগাতার যে মুসলিম ভোট হচ্ছে বাদ চলে যাচ্ছে, মুসলিম ভোট বাদ চলে যাচ্ছে, মুসলিম ভোটটাই সাড়ে সর্বনাশের কারণ পশ্চিমবঙ্গের অর্থনীতি, এই অনুপ্রবেশকারীদের যত সর্বনাশ করছে এইসব বলে টলে প্রচার করতে হবে। অনুপ্রবেশকারীর নাম টাম কত বাদ গেল তার হিসেব ইলেকশন কমিশন দিতে না পারলো কিচ্ছু যায় আসে না, কিন্তু এই প্রচারটা রাখতে হবে, এইটা তারা চালিয়ে যাবেন ভোট পর্যন্ত। আর বাকি ইস্যু যেদিকে খুশি যাক, কারণ ওই হিন্দুত্ব দিয়ে খেতে হবে। এবং হচ্ছে যেটা হলো যে অমিত শাহ আপনারা জানেন যে 31শে ডিসেম্বর কেন দিলীপ ঘোষকে তিনি ডেকে নিলেন। এতদিন পর্যন্ত অমিত শাহ গত লোকসভা ভোটের আগে বলুন বা গত বিধানসভা ভোটের পর থেকেই এই রাজ্যে সবচেয়ে বেশি ট্রাস্ট করছিলেন হচ্ছে শুভেন্দু অধিকারীকে, এবং তাকেই সমস্ত দায়িত্বটা দেওয়া হয়েছিল, এবং তিনি তার কথা মতোই পশ্চিমবাংলার বিজেপিটাকে দেখতেন যে শুভেন্দু অধিকারী যা রিপোর্ট করছে সেটাই হচ্ছে বিজেপি ঠিকঠাক। এখন বুঝতে পেরেছেন যে শুভেন্দু যেভাবে চালিয়েছে বা চলেছে তাতে হচ্ছে সুবিধা কিছু হয়নি, এই কারণে যে কোণঠাসা হয়ে যাওয়া, একদম মানে ঘরে ঢুকিয়ে দেওয়া
যে দিলীপ ঘোষকে আবার তিনি নিজেই টেনে বার করলেন। কারণ শ্রমিক ভট্টাচার্য চাইছিলেন যে দিলীপ ঘোষ পার্টিতে সময়ময় থাকুক, কিন্তু অমিত শাহ, আমি যেটুকু জানি বা যেটুকু শুনেছি বিজেপির দলের সূত্রে, অমিত শাহ দিলীপ ঘোষকে যে খুব বেশি পছন্দ করতেন তা নয়। অমিত শাহ থাকাকালীনই দিলীপ ঘোষ, অমিত শাহ প্রেসিডেন্ট থাকাকালীন দিলীপ ঘোষ রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু অমিত শাহ খুব একটা দিলীপ ঘোষকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না। কারণ দিলীপ যখন সভাপতি হয়, অনেকে বলেন নাকি যে অমিত শাহ তাকে চাননি, কিন্তু শিবপ্রকাশ যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন অল ইন্ডিয়াতে অর্গানাইজেশন, তিনি দিলীপ ঘোষের নামটা পুশ করেছিলেন। তো যাই হোক, এখন বিপদে পড়ে অমিত শাহ শুভেন্দুকে তোল্লা দিয়েছেন এতদিন। এবার বাধ্য হয়ে, আমি বলছি বাধ্য হয়ে, তিনি যখন দেখছেন যে তার যে রিপোর্ট তার সঙ্গে বাংলার যা অবস্থা, মানে নেতারা যা হিসেব দিচ্ছেন তা ম্যাচ করছেন না, বাধ্য দিলীপ ঘোষকে তিনি মিটিংয়ে নিয়ে বসতে বাধ্য হয়েছেন। এবং হচ্ছে লক্ষ্য একটাই, যদি দিলীপ ঘোষকে নামানো যায়, দিলীপ ঘোষকে নামিয়ে যদি দিলীপ ঘোষের যেসব পুরনো আরএসএস কানেকশন, সেই আরএসএস কে যদি সক্রিয় করা যায়, বা দিলীপ ঘোষের যেসব পুরনো বিজেপির যারা লোক আছে যারা বসে গিয়েছেন তাদেরকে যদি মাঠে নামানো যায়, তাতে যদি কিঞ্চিত লাভ হয়, যদি কোনো আসন কিছুটা বার করে আনা যায়, এই কারণে হচ্ছে দিলীপকে হচ্ছে নিয়ে বসা। নাহলে অমিত শাহ হচ্ছে একেবারে দায় পড়ে যায়নি যে দিলীপ, শুভেন্দু অধিকারী চটে যাবে জেনে হচ্ছে অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে মিটিং করছে, তা নয়। বিপদটা বুঝতে পেরেছেন যে ওই 100-105 এর বেশি উঠছে না কোনোভাবেই, যত যাই কিছু করা হোক না কেন। কারণ তৃণমূলের সংগঠনের সঙ্গে পেরে ওঠা যাবে না, বিজেপি সংগঠনের হাল খারাপ, নেতারা যতই টিভিতে মুখ দেখান। বাস্তব অবস্থা তিনি জানেন বলেই দিলীপকে নামিয়েছেন। এখন জানি না, দিলীপ ঘোষের হাতে বেশি সময় নেই, কারণ দিলীপ ঘোষ প্রায় 6-7 মাস, ধরে মে মাস থেকে ধরলে প্রায় 7-8 মাস দিলীপ ঘোষ হচ্ছে ঘরে বসে গেছেন। এবং তিনি ভোটে হারার পর থেকে, কার্যত গত বছর লোকসভা ভোটে হারার, 2024 লোকসভা ভোটে হারার পর থেকে হচ্ছে দিলীপ ঘোষ পার্টিতে অনেকটাই ব্রাত্য। তো এখন দিলীপ ঘোষ এই 3-3.5 মাসের মধ্যে, আমি জানি না হয়তো ফেব্রুয়ারির এন্ডে বা মার্চে ভোট ঘোষণা হবে, এর মধ্যে দিলীপ ঘোষ বিরাট কিছু মেরামতি করতে পারবেন কিনা। তাকে এখন রাজনৈতিক কর্মসূচি দেওয়া হচ্ছে, তিনি যাচ্ছেন, মিটিং করছেন, অনেক কিছু করছেন, কিন্তু শেষ পর্যন্ত অমিত শাহ চেষ্টা করলো হয়তো একটা মানে স্টেরয়েড দেওয়া, যদি দিলীপকে নামিয়ে কিছু হয়, শুধু শুভেন্দুকে দিয়ে তো হলো না, তো এখন দিলীপকে নামিয়ে যদি কিছু হয়, জানি না সে এই ড্যামেজ কন্ট্রোল আদৌ হবে কিনা। কারণ হচ্ছে যতই শুভেন্দুরা এই ক্ষমতায় এসে যাবো, অমুক করবো তমুক করবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে, আমার যাবার সময় হলো, দাও বিদায়, শুভেন্দু অধিকারী গান করছেন। তো অনেকে প্রেস কনফারেন্সে গান করছেন, আগেও করেছেন, তো অনেকে বলছেন যে ওই গানটা আবার শুভেন্দু অধিকারী নিজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। তো এইসবই এখন চলছে, দেখা যাক যে আগামী দিনে কি অবস্থায় থাকে। কারণ অমিত শাহ হালটা বুঝে গেছেন, সেই জন্যই হচ্ছে তিনি দিলীপকে নামিয়ে একটা শেষ চেষ্টা করেছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।